আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। এনিপ্লেন চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগতম। আমরা আজকে যে অ্যানিমেটা এক্সপ্লেন করব সেই অ্যানিমেটার নাম হলো ভিনল্যান্ড সাগা। আর আপনারা যদি অ্যানিমে পছন্দ করেন তাহলে এই অ্যানিমেটাকে অবশ্যই দেখবেন। ট্রাস্ট মি ভাই, এই অ্যানিমেটাকে দেখলে আপনার পছন্দের তালিকায় যোগ হবে। তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটির শুরুতে আমাদের থ্রসকে দেখানো হয়। সে নিজেকে একটা সোনালী ফিল্ডের মধ্যে পায়। আর ঠিক তখনই তার ওয়াইফ তাকে রাখতে শুরু করে। তার ওয়াইফের নাম হেলকা। যখন থস তার ওয়াইফের দিকে আগাতে থাকে তখনই সে অনুভব করে সে কোনো সোনালী ফিল্ডে নয়, বরং একটি বেটার ফিল্ডে আছে। ঠিক তখনই থসের বন্ধু ফ্লোকি তার উপর চিল্লাতে থাকে। তখন সে কল্পনা থেকে ফিরে আসে আর ফাইটে মনোযোগ দেয়। আর থসের উপরে একজন হামলা করতে থাকে। ঠিক তখনই থ্রস ওই এনিমেটাকে অর্ধেক কেটে ফেলে। থ্রস আর থ্রসের বন্ধু মিলে তাদের সব এনিমিকে মেরে ফেলতে শুরু করে। আর তখনই আমাদের বলা হয় এটা একটা বেটার ফিল্ড। আর তখন সালটা ছিল 1987। আর ঠিক তখনই ফ্লোকি বলে, থস কি হয়েছে তোমার, তুমি কোথায় হারিয়ে গেছিলি? আর থস বলে, ক্ষমা করো আমায়, ঘুম এসে পড়েছিল। আর ঠিক তখনই এনিমির তরফ থেকে অ্যাটাক চালু হয়ে যায়। আর থসে জানা ছিল যে তারা অনেক বেশি স্প্রেড আউট হয়ে গেছিল, যে কারণে তারা ওই এনিমিগুলোর সাথে লড়াই করতে পারবে না। এই জন্য একটা প্ল্যান বানাতে থাকে। সে থরকেলের জন্য ওয়েট করবে। ফ্লোকে আর দুজন মিলে এনিমিকে অ্যাটাক করবে। আর ততক্ষণ পর্যন্ত থ্রস একলা যাবে আর ওই সকল এনিমিগুলোকে আটকে রাখবে। আর একটু দেরি না করে থ্রস একটা জাম্প দিয়ে সোজা একটা এনিমি শিপের উপরে ল্যান্ড করে। আর ল্যান্ড করার সাথে সাথে সেই শিপে থাকা সকল এনিমিকে খুব সহজে সে হারিয়ে দেয়। শিপের ভিতরে থাকা লাস্ট এনিমি মরার সময় তার ওয়াইফকে সরি বলে, কারণ সে আর বেশি সময় বেঁচে থাকতে পারলো না। আর এই বিষয়টা থসকে অনেক বেশি ইমোশনাল করে দেয় আর ও অনেক বেশি খামখেয়ালি হয়ে যায়। আর ঠিক তখনই একটা তীর এসে থর্সে বুকে লাগে। আর তখনই অন্য শিপ থেকে আরো এনিমিগুলো আসতে থাকে। ফার্স্ট অ্যাটাকেই থর্সে ওয়েপেন তার হাত থেকে ফেলে দেয়। আর তখনই থর্স আবার বাস্তবে ফিরে ওই এনিমিটাকে নিয়ে সমুদ্রে পড়ে যায়। পানির ভিতরে ওরা দুজন লড়াই করতে থাকে। আর থস তখনই ওই এনিমিটাকে তার ওয়েপন দিয়ে মেরে ফেলে। কিন্তু ওকে মারার পর সে ওই ওয়েপন ফেলে সাঁতার কাটতে কাটতে চলে আসে ব্যাটারগ্রাউন্ড থেকে অনেক দূরে কিনারে। আর পিছেও ফিরেও একবারও দেখলো না। আর থস সামনে যেতে থাকে ওই ব্যাটারগ্রাউন্ড ছেড়ে। আর সিন শিফট হয়ে যায়, আমাদের আইসল্যান্ড দেখানো হয়। আর তখন সালটা ছিল 1002। আর ঠিক তখন একটা ছোট বাচ্চাকে দেখানো হয় যার নাম থরফিন ছিল। আর ওর ঘরের জন্য পানি তুলতেছিল। এই ছেলেটার কেউ নয়, থসের ছোট ছেলে। আর তখন ওই যখন ওর ঘরে পানি স্টোর করতে যায় তখন তার বড় বোন ইয়ালভা তাকে আরো কাজ করতে বলে। আর থরফিন সেগুলোও করে নেই। আর তখন আমাদের রাতের সিন দেখানো হয়। থরফিনের ঘরে গ্রামের সকল বাচ্চা এসেছিল, কারণ গ্রামে একজন অ্যাডভেঞ্চার লিফ ছিল। সে বাচ্চাদের তার অ্যাডভেঞ্চারের কাহিনী শোনাতে থাকে। লিফ বলছিল ও তার ক্রিফ এর সাথে সাউথের দিকে গেছিল আর সেখানে সে একটা নতুন ল্যান্ড পায়। সেটা কোনো একটা নতুন ল্যান্ড থেকে কম না, কারণ সেই ল্যান্ডে ছিল অনেক বেশি সুন্দর, ছিল অনেক গাছপালা, অনেক পশু পাখি আর অনেক খাবার দিয়ে ভরা। আর সেজন্য সে এটাকে নাম দেয় ভিনল্যান্ড। আর সে আরও বলে সেখানে ঘুরতে ঘুরতে ওইখানে থাকা কিছু উপজাতিদের সাথে সে পরিচিত হয়। তারা খুব বন্ধুসুলভ ছিল। আর তার মাথায় যে মুকুটটা আছে সেই মুকুটটা তারাই দিয়েছিল। এগুলো শুনে সবাই অনেক খুশি হয়েছিল। ঠিক তখনই রুমে থ্রস আসে। এত রাত পর্যন্ত বাচ্চাদের জেগে থাকতে দেখে সে অনেকটা সারপ্রাইজ হয়। আর থরফিন বলে, ও এটা আমার লাগবে। লিভ বলে, তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমাকে আমার সাথে জাহাজে নিয়ে যাব। কিন্তু থরফিন এতটাই আগ্রহী হয়েছিল যে সে আর বড় হওয়ার জন্য অপেক্ষা করে না, বরং সে এখনই যেতে রাজি হয়ে যায়। তখনই একটা বাচ্চা বলে ওঠে, তো আপনি একটা মিথ্যা কথা বলছেন। আমার দাদা বলেছিল সাউথের দিকে অনেক বড় একটা মনস্টার থাকে, তার আশেপাশে যে কোনো জাহাজ গেলে সে খেয়ে ফেলে, আর এটা পরে তো আর কিছু নেই। ঠিক তখনই লিভ বলতে থাকে, হ্যাঁ এটা তো সত্যি, আমি গিয়েছিলাম, কারণ আমি একজন সত্যিকারী বীর যোদ্ধা আর আমি খুব সহজে ওই মনস্টারটাকে হারিয়ে ফেলেছি। আর তখনই সবাই বুঝে গিয়েছিল যে লিভ অনেক বেশি ফাফর নিতেছিল। আর এটার সাথে সাথে কাহিনী যেটা চলতেছিল সেটা বন্ধ হয়ে যায়। আর সেজন্য সবাইকে সবার ঘরে যেতে হয়। ঠিক তখনই আমাদের একজন লোক দেখানো হয়, তার গলার মধ্যে চেন বাঁধা ছিল। আর সেই লোকটা অনেক বেশি দুর্বল ছিল। আর সে ধীরে ধীরে আইসল্যান্ডের দিকে যেতে থাকে। আর তখনই আমাদের ঘরের ভিতর সিন দেখানো হয়, যেখানে লিফ আর থস কথা বলতেছিল এখন সময়ে কত বেশি ঠান্ডা পড়বে। আর তাদের কাছে যত ছাগল বেড়া আছে সেগুলো হয়তো এই ঠান্ডা সহ্য করতে পারবে না, মরে যাবে। আর তখন ইয়ালবা আসে ওইখানে দুইটা ভেড়া নিয়ে।
আর এই যে দুইটা বেড়া ছিল এদের অবস্থা অনেক খারাপ ছিল। আর তখন এলবা মা ওকে বলে আমার সাথে আসো, আমাকে সাহায্য করো ওই বেড়া দুটা বাড়তে। তারা দুজন চলে যায়। যাওয়ার পর লিফ আর থ্রস আবারও কথা বলতে শুরু করে। তারা বলে জীবনযাপন অনেক কঠিন হয়ে গেছে, আর একটা বছর এমনও আসবে যে সময় নর্মাল মানুষই এই শীতকে সহ্য করতে পারবে না। আর তখনই তরফিনের স্বপ্নে দেখতে থাকে সে বিলল্যান্ডে খুঁজে বের হয়ে গেছে। তার সামনে সে মনস্টার আসে আর তরফিনকে একদম জড়িয়ে নেই। আর ঠিক তখনই তরফিনে ঘুম ভেঙে যায়, আর সে ঘুম থেকে উঠে থেকে তার বড় বোন তাকে জড়িয়ে ধরেছে। আর সে বাইরে লক্ষ্য করছে যে তার বাবা লিফ এখনো কথা বলতেছে। আর তখন তার বড় বোন বলে ঘুমিয়ে পড়ো ভাই, এই বড় মানুষের ব্যাপারে তোর কিছু করার নেই, তাদের ভাবনা তাদেরকে ভাবতে দাও। তখনই থরফিন ঘুমিয়েছি। আর তার পরের দিন থ্রস আর এলবা দুজনে ঘরের উপর জমে থাকা বরফ পরিষ্কার করতেছিল। আর এলবার তো এইসব কাজ করা কোনো মতে তার পছন্দ ছিল না। আর তখনই তার স্লিপ করে পড়ে যায়। কিন্তু পড়ে যাওয়ার পর এলবা কোনো ব্যথা পায় না, কারণ ওটা বরফ ছিল। কিন্তু তার থেকে বড় কথা, এলবা পায়ের নিচে কিছু একটা অনুভব করতেছিল। আর তখনই সে তার পায়ের কাছে বরফগুলো সরিয়ে দেয়। সে অনেকটা চমকে ওঠে, কারণ বরফের নিচে ছিল একটা মানুষ, আর তার হাতে বাড়া ছিল চেন। আর তখনই সিন শিফট হয়ে যায়। আর আমাদের দেখানো হয় যে লিফ সে তার শিপকে পেন্ট করতেছিল, আর থরফিন ওই শিপের উপরে বসেছিল আর বলতেছিল তুমি কালকে যে গল্প বলছিলা সেটা কি আসলে সত্যি ছিল? লিফ একদম রেগে যায় আর বলে হ্যাঁ, আমি পুরো সত্যই বলছি। তখন থরফিন বলে দেখো, আমি এসব বিষয় মেনে নিব যদি আপনি আমাকে একবার শিপে করে আমাকে ওইখানে নিয়ে যান। তখন লিফ বলে আমার শিপে তো কখনো সম্ভব না, তুমি তোমার বাবাকে বলে দেখতে পারো। তোমার বাবা যে ওয়ারশিপ আছে সেটা আমার থেকে আরো বেশি শক্তিশালী, আরো বড়। কিন্তু তরফিন তো জানে তার বাবা কখনোই তাকে অ্যালাউ করবে না। আর তখন লিভ বলে তোমার বাবা তোমার সেফটির জন্যই করে, কারণ যে সমুদ্র আছে সেটা অনেক বেশি বিপজ্জনক। এটার সাথে সাথে সে শেয়ারও করে সে একবার কেমনে তার শিপসও আটকে পড়ছিল এই বরফে, আর তার শিপের সব খাবার শেষ হয়ে যায়। আর শেষ পর্যন্ত সে শুধু একা বেঁচে ছিল। এটার জন্য থরফিন বলে আমরা কেন এত দূরে এই আইসল্যান্ডে এসেছি, আর আমরা কেন এত সহ্য করে কেন থাকছি এখানে। আর তখনই সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই থর সেই লোকটিকে কুলে করে নিয়ে তার দিকে ঘরের ভিতর ঢুকছে। আর তার ওয়াইফকে বলে তাড়াতাড়ি গরম পানি করতে, আর তার মেয়েকে বলে কম্বল নিয়ে আসতে। আর তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে এটা কে? তখন থস বলে ও বরফের নিচে পড়েছিল। আর তখন থস সেই লোকটিকে বিছানায় শুয়ে দেয়। আর তার জামা খুলে দেখা লোকটির শরীরে প্রচন্ড অনেক বেশি দাগ। সেটা দেখে মনে হয় লোকটি যেখানে ছিল সেখানে তাকে অত্যাচার করত। আর তখন থস ওর বুকের উপরে চাপ প্রয়োগ করতে থাকে। আর তার মেয়ে বলে বাবা, ওকে দেখে তো মনে হচ্ছে না ও বেঁচে আছে। আর তার ওয়াইফ বলে দেখে তো মনে হচ্ছে না ও আমাদের গ্রামে, তো এই বরফের মধ্যে ও কি করতে বের হয়েছে। তখন থসের মেয়ে বলে গলা চেন দেখে মনে হচ্ছে এটা পালিয়ে আসা কোনো গোলাম, আমরা যদি একে লুকিয়ে রাখি তাহলে আমরা অনেক বেশি বড় বিপদে পড়ব। আর তখন সিন শিফট হয়ে যায়, আর লিফ তাদের হিস্টোরি বলতে থাকে যে তাদের পূর্বপুরুষ নরওয়েতে থাকতো। আর নরওয়েতে অনেক শক্তিশালী একটা মানুষ ছিল যার নাম ছিল হ্যারাল্ড। আর সে এসে সেখানে যতগুলো গ্রাম ছিল সব গ্রামের উপর দখল করে নেয়, এবং সে নিজেকে নরওয়ের সর্বপ্রথম লিডার ঘোষণা করে। আর নরওয়েতে যদি কারো থাকতে হয় তাহলে তার গোলাম হয়ে থাকতে হবে, তা না হলে তাদের ওইখান থেকে চলে যেতে হবে। থরফিনের পূর্বপুরুষ যারা ছিল তারা ওইখান থেকে চলে আসাটাই ভালো মনে করেছিল। থরফিন এসব বিশ্বাস করতে চাইছিল না, আর সে ঘরের দিকে দৌড়ে চলে যায়। আর সে যখন ঘরে ঢুকে বলতে থাকে বাবা, লিফ আঙ্কেল বলতেছে, তখনই সে দেখে তার বাবা একজনের বুকে সাপ প্রয়োগ করতেছে। আর তার মা বলতেছে থরফিন তুমি খেলে চলে এসেছো। থরফিন বলে এটা কে মা? তখন তার বড় বোন বলে এটা কারো গোলাম, এখানে পালিয়ে চলে এসেছে। তো ঠিক তখনই সে লোকটি হুঁশ ফেরে, আর থস তাকে জিজ্ঞেস করতে থাকে তোমার নাম কি, কোথায় থেকে এসেছো? আর সেই গোলামটি বলে আমার ঠান্ডা লাগছে। তখন থস তার মেয়েকে বলে আগুন বাড়িয়ে দিতে। তখন ওই লোকটি বলে তোমরা তো আবার আমার ওইখানে হাফ ডিনের কাছে নিয়ে যাবে না তো? আমি আর ওইখানে যেতে চাই না। এটা বলার সাথে সাথে ও কান্না করতে থাকে। আর তখনই থস বুঝে যায় এই লোকটি হাফ ডিন থেকে পালিয়ে এসেছে। আর ঠিক তখনই তাদের রুমে একটা লোক আসে, আর থসকে বলে তাড়াতাড়ি ডগের যেতে, কারণ ওইখানে হাফডিন তার 30 জন লোক নিয়ে এসেছে। সে বলতেছে তার নাকি কোন গোলাম পালিয়ে গেছে এবং এই গ্রামে এসে গেছে। আর তখন ড্রগের সিন দেখানো হয়, আর হাফডিন বাকি গ্রামবাসীদের বলে তোমরা সবাই চেনের মধ্যে ভালো লাগে, আর গত রাতে ঠিক তোমাদের মতো একজন আমার চেন ভেঙে পালিয়ে এসেছে এই গ্রামে। আর ঠিক তখনই আইরি নামে একজন বেশি রেগে যায়, আর হাফডিনের লোকেদের উপর অ্যাটাক করতে থাকে।
আর হাফডেনের একটা লোক সামনে আসে আর তাকে চিনে ফেলে, কারণ তাদের মধ্যে প্রথম লড়াই হয়েছে। আর হাফডেনে এই লোকের এক হাত আইডি কেটে দিয়েছিল, কারণ হাফডেনে এই লোক আইডি ছোট ভাইয়ের পা কেটে দিয়েছিল। সেজন্য আইডি রেগে যায়, তার পা কাটতে দিয়েছিল, যার কারণে তাদের মধ্যে লড়াই হয়ে পড়েছিল। ঠিক তখনই হাফডেন আর লিফ তাদের দুজনে থামিয়ে দেয়, কারণ তাদের ভিতরে আগে এগ্রিমেন্ট হয়েছে যে দুই গ্রামের কেউ একজন অপরজনের সাথে লড়াই করতে পারবে না। কিন্তু তখনই হাফডেনে ওই লোক আবারও আইরির উপরে হামলা করতে যাচ্ছিল। তখনই হাফডেন ওই লোককে থামিয়ে ফেলে তার চেনের মাধ্যমে, আর সে চেনটাকে তার মুখের উপরে পেঁচিয়ে নেয় আর জোরে টান দেয়, যার কারণে ওই লোক পুরো ফেসটা রক্তাক্ত হয়ে যায়। আর হাফডেন বলে, যা কিছু হয়ে যাক না কেন, আমাদের সবার এই এগ্রিমেন্টের উপর সম্মান করা উচিত। এবং সে আরও বলে, তোমাদের কি ওই গোলামকে কেউ দেখছো যে আমার কাছ থেকে পালিয়ে এসেছে? আর ওইদিকে ওই গোলাম ইমাজিন করতে থাকে সে এমন একটা জায়গায় রয়েছে যেখানে অনেক গরম, আবার অনেক সুন্দর পরিবেশ, যেমনটা ফিনল্যান্ডে, আর সে এমন শান্তি কখনো অনুভব করেনি। তখন থ্রস বলে, তুমি যে ল্যান্ড ইমাজিন করছো সেটা এখান থেকে ওয়েস্টের দিকে, আর সেটা একটা সমুদ্র পার করে, যেখানে অনেক গরম, অনেক খাবার, অনেক পশু পাখি, অনেক গাছপালা, যেখানে নেই কোনো হিংসা, নেই কোনো ওয়ার। তারা তখন কথা বলতেছিল, তখনই হাফডিন তার লোকসহ তাদের ঘরের ভিতর ঢুকে পড়ে, আর সেজন্য তার ব্যবহারের জন্য সে তার কাছে ক্ষমা চাই। এখানে আমি আমার গোলামকে নিতে এসেছি, জায়গা তোমরা লুকিয়ে রেখেছো। তখনই থ্রসের মেয়ে বলে, আমরা তো ওরে লুকিয়ে রাখিনি, বরং আমরা তাকে একটু চিকিৎসা করতেছিলাম যাতে সে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। হাফডেন বলে, ওরা আমার কাছে দিয়ে দাও, আমি ওকে এমন শিক্ষা দেব যা দেখে আমার বাকি গোলামরা কখনো পালানোর কথা চিন্তাও করবে না। তখনই থ্রস হাফডেনের দিকে তাকিয়ে বলে, তুমি এই গোলামকে কত বেড়া দিয়ে কিনেছিলে, আর তুমি এটাকে কত হলে বিক্রি করবে? তখন হাফডেন বলে, আমি এটাকে 2টা ইয়াং বেড়া দিয়ে কিনেছিলাম। তখন থ্রস বলে, আমি তোমাকে 3টা বেড়া দেব, তুমি আমাকে ওকে দিয়ে দাও। কিন্তু হাফডেন রাজি হয় না। তখন থ্রস আরো বাড়িয়ে 4টা বেড়া অফার করে। তখন হাফডেন বলে, আমি রাজি হব তুমি যদি আমাকে ডাবল দাও, মানে 8টা বেড়া দাও। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, আর থ্রস কোনো কিছু চিন্তা না করে 8টা বেড়া দিয়ে রাজি হয়ে যায়। আর এটা শুনে হাফডেন অনেক খুশি হয়ে যায় আর বলে, থ্রস তুমি কি মনে করছো তুমি ওকে আমার কাছ থেকে মুক্ত করে নিচ্ছ? এটা বলে ও চলে যায়। আর থ্রস এখানে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, আর থরফিন লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। আর তখন আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে থ্রস একটা কবর খুঁড়তেছিল, কারণ সে যে গোলামটাকে মুক্ত করেছে সে অলরেডি মারা গিয়েছিল। এলওয়াই জিনিস সেগুলোতে একদম খুশি হয় নাই। অন্যদিকে থরফিনের মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরতেছিল, আর অবশেষে সে তার বাবার কাছ থেকে জিজ্ঞাসা করে ফেলল, বাবা এটা কি সত্যি যে আমাদের পূর্বপুরুষ এখানে পালিয়ে এসেছিল? এটা শুনে থ্রস বলে, হ্যাঁ। তখনই থরফিন বলে, যদি আমাদের এই আইসল্যান্ড ছেড়ে কোথাও যেতে হয় তখন আমরা কোথায় যাব? এটা শুনে থ্রস একদম চুপ হয়ে যায়, কারণ ওর কাছে জবাব দেওয়ার মতো কোনো ছিল না ওর ছেলেকে। তখন ওর ছেলে মাথায় ও হাত বুলিয়ে দিচ্ছিল। তখনই আমাদের একটা সমুদ্রের সিন দেখানো হয়, যেখানে একটা ওয়ারশিপের সামনের দিকে আগাচ্ছিল, আর ওই ওয়ারশিপটা কমান্ড করতেছিল ফ্রকি। হ্যাঁ, এটা ওই লোক যে লোকটা আরো 15 বছর আগে থ্রসের সাথে লড়াই করতেছিল, যেখানে থ্রস সবাইকে ছেড়ে পালিয়ে চলে আসে। ফ্রকি তার ওয়ারশিপ নিয়ে থ্রসের গ্রামের দিকে যাচ্ছিল, আর তখন এই সিনটা শিফট করানো হয় থ্রসের রুমে, একটা সিন্দুক। আর ওই সিন্দুকের ভিতরে থ্রসের একটা ইকুইপমেন্ট, যেটা ওই সময় থেকে ছিল যে সময় থ্রস একজন ওয়েক কিং ছিল। আর এটার সাথে সাথে প্রথম এপিসোড শেষ হয়ে যায়। গাইস, আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন করছে, 15 বছর পরে ফ্রকি কি করতে আসে থ্রসের গ্রামে, আর মতলবটা কি তার? এই ফিনল্যান্ডে কি আসলে আছে যেটা কথা বারবার বলা হচ্ছে? আর এসব উত্তর পাওয়া যায় পরবর্তী এপিসোডে। আর আপনারা যদি এনিমে বাংলাতে এক্সপ্লেন করতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্ট করেন, আই হ্যাভ নো এনিমিস।